প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে ডিজিটাল ক্লাসে আমার পরিচিতি, তোমরা আমাকে চেনো। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন শেখ, প্রভাষক বাংলা বিভাগ, রূপসা ডিগ্রি মহাবিদ্যালয়, রূপসা খুলনা। পাঠ পরিচিতি। শ্রেণী একাদশ, সাধারণ পাঠ কবিতা। আজকের পাঠ কবিতা তাহারই পড়ে মনে। কবি পরিচিতি। আমরা জানি যে তাহারই পড়ে মনে কবিতাটি তোমরা দেখতে পাচ্ছ যে ময়ূষী নারী কবি সুফিয়া কামাল বাংলা সাহিত্যে বিশেষ করে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলি আমরা যাদেরকে তাদের প্রথম সারির দিকে একজন নারী আন্দোলনকারী, নারী মুক্তির দিশারি কবি সুফিয়া কামাল। কবি পরিচিতি। সুফিয়া কামাল সম্পর্কে আমরা জেনে নিয়ে এখানে অনেক তথ্য আছে। 1911 সালের 20 জুন বরিশালের একটি অভিজাত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। সেই সমাজ নারী শিক্ষাকে প্রয়োজনীয় মনে করত না। তিনি তার মা সাবিরা বেগমের কাছে বাংলা পড়তে শেখেন। মাত্র 12 বছর বয়সে তাকে সৈয়দ নেহাল হোসেনের সাথে বিয়ে দেওয়া হয়। নেহাল অপেক্ষাকৃত আধুনিক মনস্ক ছিলেন। তিনি সুফিয়া কামালকে সাহিত্য পাঠে উৎসাহিত করতেন। কবি সে সময় বাঙালি সাহিত্যিকদের লেখা পড়তে শুরু করেন। বিশেষভাবে বেগম রোকেয়া লেখা তার উপর বিশেষ প্রভাব ফেলে। 1926 সালে তার প্রথম কবিতা বাসন্তী সে সময়ের প্রভাবশালী সাময়িক সওগাতে প্রকাশিত হয়। 30-এর দশকে কলকাতায় অবস্থানকালে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র যেমন রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র প্রমুখের দেখা পান তিনি। মুসলিম নারীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য বেগম রোকেয়া প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমান খাওয়াতিনে ইসলামের রোকেয়ার সঙ্গে সুফিয়া কামালের পরিচয় হয়। বেগম রোকেয়ার চিন্তাধারা ও প্রতিজ্ঞা তার মধ্যে সঞ্চারিত হয়, যা তার জীবনে সুদূর প্রভাব ফেলে। 1937 সালে তার গল্পের সংকলন কেয়ার কাটা প্রকাশিত হয়। 1932 সালে তার স্বামীর আকস্মিক মৃত্যু তাকে আর্থিক সমস্যায় ফেলে দেয়। আমরা জানি যে কবি সুফিয়া কামাল তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে তার বিয়ে হয়। সুখে কাটছিল দাম্পত্য জীবন। সাহিত্য সাধনার পথে স্বামী তাকে সহযোগিতা করতেন। অত্যন্ত হৃদ্যতা আন্তরিকতাপূর্ণ সে সম্পর্ক। আকস্মিক মৃত্যুতে কবি গভীরভাবে ভেঙে পড়েন। 1939 সালে কামাল উদ্দিন আহমেদের সাথে কবির দ্বিতীয় বিয়ে হয়। সেখান থেকে তার নাম হয় সুফিয়া কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে রোকেয়া হল নামকরণের দাবি জানান তিনি। সুফিয়া কামালের জন্ম 1911 খ্রিস্টাব্দে বরিশালে।
সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম প্রতিক্রিয়া। উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা ইত্যাদি। তিনি 1999 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কবির কাব্য প্রেরণা এবং কাব্যখ্যাতির একমাত্র সঙ্গী কবির প্রথম স্বামী মামাতো ভাই সৈয়দ মিয়ালউদ্দিনের মৃত্যুতে তিনি গভীরভাবে ভেঙে পড়েন। পরবর্তীতে কামাল উদ্দিন আহমেদের সাথে কবির দ্বিতীয় বিয়ে হয়। আমি আগেও বলেছি যে স্বামীর নামের সাথে মিল রেখে তিনি সুফিয়া কামাল নামে পরিচিত হন। কবির দাম্পত্য জীবন, এখানে কিছু ছবি আছে, তোমার ছবিগুলো লক্ষ্য করো। এই ছবিগুলোর উপর ভিত্তি করে গোটা কবিতাটিকে আমরা আইডিয়া আনতে পারি। এখানে যদি আমরা দেখি একটা যুগল, এটা আমরা ধরে নিতে পারি কবির দাম্পত্য জীবনের একটা প্রতিচ্ছবি। এই কবিতায় আছে একদিকে রিক্ত নিঃস্ব শীতের ঋতু, আর একদিকে আছে বসন্ত, আর কবির পিছনে দাঁড়িয়ে আছেন একজন ভক্ত। স্বামীর মৃত্যুতে যখন কবি গভীরভাবে ভেঙে পড়েন, তিনি আর কবিতা রচনা করেন না। প্রকৃতিতে বসন্ত এসে গেলেও তিনি বিমুখ প্রাণ করে বসে শীতের সময় স্বামীর বিদায়ের যে রিক্ততার স্মৃতি, সেই স্মৃতিচারণ করতে থাকেন। তার কোনো সঙ্গীত কবিতা রচনা হয় না। তাই ভক্ত খুঁজতে খুঁজতে কবিকে পেয়ে যান এবং পেছন থেকে দেখে জিজ্ঞেস করেন যে কবি নীরব কেন, আগুন দিয়ে এসেছে। শিখন ফল, কবিতাটির বিশেষ বিশেষ শব্দের অর্থ বলতে পারবে, কবির ব্যক্তি জীবন সম্পর্কে বিশেষ কিছু বলতে পারবে, শোকাচ্ছন্ন মনে বসন্ত প্রকৃতি শিহরণ জাগাতে না পারার কারণ বলতে পারবে। এই কবিতা পাঠের মাধ্যমে প্রিয়জনের সান্নিধ্য বিয়োগের ভালো মন্দ সম্পর্কে জানতে পারবে, নারী শিক্ষার প্রয়োজনীয়তা ও বাধা সম্পর্কে জানতে পারবে, বসন্ত ঋতু সম্পর্কে জানতে পারবে, প্রকৃতির প্রভাব মানব মনের উপর কিভাবে রেখাপাত করে সে বিষয়ে জানতে পারবে। পাঠ ঘোষণা। কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি রবে নাকি তব বন্দনায়। ছবিতে দেখতে পাচ্ছি যে বিষণ্ণ কবি বসে আছেন, পিছনে বসন্ত ঋতু এসে গেছে। পিছনে ভক্ত এসে কবিকে প্রশ্ন করছে যে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার কি গেছে তুলি। আমরা জানি যে তাহারে পরে মনে কবিতাটি একজন ভক্ত আর কবির মধ্যে কথোপকথনে প্রশ্ন আর উত্তর পর্বে কবিতাটি শেষ হয়েছে। দক্ষিণ দুয়ার বলতে এখানে বসন্তের আগমনকে বোঝানো হয়েছে। কবি জিজ্ঞেস করছেন যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অবিরাকুল। এখানে বাতাবি লেবুর ফুল, আমের মুকুল, বসন্ত ঋতুতে ফোটা বিভিন্ন ফুল পাখির
কলকাতা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এখনো দেখনি তুমি, কেন কবি আজ এমন অন্য তুমি, কোথা তব পুষ্প সাজ। ভক্তের প্রশ্ন। তখন কবি বলছেন সুদূরে চাহিয়া, কুহেলি উত্তরি তলে মাগের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পরে মনে বলিতে পারি না কোনো মতে। কুহেলি উত্তরি বলতে এখানে কুহেলি হচ্ছে কুয়াশা, উত্তরি বলতে চাদর বোঝানো হয়েছে। মাঘ মাসকে সৃষ্টিহীন নির্বেদ শান্ত বৈরাগী সন্ন্যাসীর মতোই তুলনা করেছেন। পুষ্পশূন্য দিগন্তের পথে প্রিয়জন হারানোর আসলে যে বেদনা, সে পথে আসলে শুধু শূন্যতা আছে, কাটা আছে, সেখানে কোনো ফুল নেই, কোনো আনন্দ নেই। তাই কবি সে পথকে পুষ্পশূন্য দিগন্তের পথ হিসেবেই ধরে নিয়েছেন। তাই ভক্তের কথার উত্তরে বলছেন যে তাহারই পরে মনে বলিতে পারি না কোনো মতে। পাঠ বিশ্লেষণ। কবিতাটিতে প্রকৃতি ও মানব মনের সম্পর্কে একটি বিপরীত দিক ফুটে উঠেছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অক্লান্ত আনন্দের উৎস, কিন্তু কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন থাকে তবে প্রকৃতির সৌন্দর্য তার মনকে স্পর্শ করতে পারে না। কবির প্রথম স্বামী নিহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনের প্রচন্ড শূন্যতা নেমে আসে। আর এই পরে মনে কবিতাটি আচ্ছন্ন করে আছে সে বিষাদময় রিক্ততার সুর। আবার আমরা তিনটি ছবির মাধ্যমে দাম্পত্য জীবন কবির। শেষ ছবিটিতে আছে যে স্বজন হারানো শোকাচ্ছন্ন অবস্থা, মাঝখানে বসন্ত ঋতু। দলীয় কাজ। শাপলা দলকে একটু প্রশ্ন দেওয়া হলো, কবিতায় বসন্তের ঐরূপ কবির মনে সাড়া জাগাতে পেরেছে কেন? দোয়েল দল, কবিতায় প্রকৃতির সৌন্দর্য কবি মনের অবস্থার মধ্যে কোনটি প্রধান হয়ে গেছে বলে তুমি মনে করো, কেন? মূল্যায়ন। কবিতার বর্ণনাকারী কে? তার এই পরে মনে কবিতায় কার কথা কবি মনে করছে, কেন? এই কবিতায় কবির ব্যক্তি জীবনের ছায়াপথ হচ্ছে কি? বাড়ির কাজ। এখানে একটি ব্যাখ্যা দেওয়া হলো যে উদ্দীপক হতে পারে, কুহেলি উত্তরি তলে মাগের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহার এই পরে মনে বলিতে পারি না কোনো মতে। সবাইকে ধন্যবাদ। আলোচনা শেষ পর্যায়ে এসে বলা যায় নারী জাগরণের জাগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তারই ভাবধারায় আদর্শে, তারই পরবর্তী যে মহিলা কবি, নারী আন্দোলনের অগ্রদূত বেগম সুফিয়া কামাল, সে সময়ে নারীদের বাংলা ইংরেজি লেখাপড়া বিদ্যালয় গমন, এটি ছিল সমাজের চোখে দৃষ্টিকটু। তারপরও তিনি নিজের গুণে, নিজের প্রচেষ্টায় তিনি সমাজকে, পরিবারকে অতিক্রম করেছিলেন। বিশেষ করে তিনি যে সাপোর্টটা পেয়েছিলেন সেটি হচ্ছে তার প্রথম যে স্বামী, তাকে সাহিত্য সাধনা অনুপ্রাণিত করত। কিছুকাল পরে স্বামী মারা যায়, কবির জীবনে গভীর হতাশা নেমে আসে, কবি ভেঙে পড়েন। তাই তিনি আর কাব্য কবিতা লেখেন না, তিনি স্বামীর স্মৃতির স্মরণ করে তার একটি বিষণ্ণ দিন পার হচ্ছিল। প্রতি বসন্তে তিনি কবিতা লিখতেন, কোনো কবিতা লেখেন না, তাই তাকে তার ভক্তরা, তার একজন ভক্ত যে জিজ্ঞেস করে কবি নীরব কেন। পরবর্তীতে তিনি তার কথার যে উত্তর দেন সেটি নিয়ে কবিতাটি শেষ হয়েছে। আসলে মানুষের মনের শোক থাকলে, প্রিয়জন হারানোর বেদনা থাকলে বাইরের আনন্দ তাকে স্পর্শ করে না। প্রকৃতি নয়, বসন্ত নয়, এখানে আসলে কবির হৃদয়ের যে সুখের ছায়াপথ সেটি এই কবিতায়
বেশি ফুটে উঠেছে, বেশি ব্যর্থ হয়েছে এবং আমাদেরকে বেশি ব্যর্থ করেছে। সবাইকে ধন্যবাদ।